তো গতদিন আমরা পড়েছিলাম ক্লাস 12 বায়োলজি 3rd সেমিস্টার চ্যাপ্টার 2 থেকে রজচক্র। ঠিক আছে, তো সেখানে আমি একটা কথা বলেছিলাম যে মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডসের টাইমে এত মুড সুইং কেন হয় এবং মুড সুইংটাকে ঠিক করার জন্য তোমরা কি কি করতে পারো সেটা আমি ক্লাসে বলবো। বাট ক্লাসটা অনেকটাই বড় ছিল আর কি, পুরো টপিকটা পড়াতে হয়েছিল, ক্লাসটা অনেকটাই বড় ছিল এবং ওই দিনকে মানে ঝড় বৃষ্টিটাও হচ্ছিল, তাই না, গতদিন। তো তার জন্য কিন্তু ওইটা আমি একটু স্কিপ করে গেছি, বলা হয়নি। বাট হ্যাঁ, আমি এখন তোমাদের বলে দেবো। তোমরা অনেকে মেসেজ করেছিলে ম্যাম ওটা তো বললেন না, ওটা তো বলেছিলেন বলবেন, শেষ অবধি তো ছিলাম, ওটা বললেন না। আমি অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে ওটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো ল্যাপটপটাকে আমি সরিয়ে দিই, এটা প্রয়োজন নেই, পুরো বোর্ডটা চলে আসবে। হ্যাঁ, পুরো বোর্ডটা দেখা যাচ্ছে। আচ্ছা, এটা তোমরা পড়ে ফেলেছো, তাই না? এটার কনসেপ্ট তোমাদের রয়েছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। দেখো দেখো পিরিয়ডসের সময় মুড সুইং হওয়ার প্রধান কারণ হচ্ছে হরমোনের পরিবর্তন। প্রধানত দেখো এই ইস্ট্রোজেন, দেখো ইস্ট্রোজেন রয়েছে, প্রোজেস্টেরন রয়েছে, এর যে আপ ডাউনটা হচ্ছে এটাই কিন্তু প্রধান মুড সুইং হওয়ার মেন রিজন তুমি বলতে পারো। ঠিক আছে, এর মাত্রা দেখো কখনো নিচু রয়েছে, হট করে বেড়ে গেল, ঠিক আছে, আবার নামছে, এই যে বাড়ছে কমছে এই টাইমটাই কিন্তু তোমাদের মুড সুইং হয়। দেখো এটার কারণে কি হচ্ছে, মস্তিষ্কে, আমাদের মস্তিষ্কে সেরাটোনিনের মাত্রাও প্রভাবিত হয়, মস্তিষ্কে সেরাটোনিন হরমোনের মাত্রাও কি হচ্ছে, প্রভাবিত হচ্ছে। এছাড়াও দেখো বিভিন্ন টাইপসের মানসিক চাপ রয়েছে, দুশ্চিন্তা রয়েছে, তোমার পরীক্ষার টেনশন রয়েছে, তোমার লাইফের টেনশন রয়েছে, বিভিন্ন টাইপসের চারিপাশের মানুষ বলতে পারো, পরিস্থিতি বলতে পারো, তোমার উপর প্রভাব বিস্তার করছে, তো মানসিক কারণও রয়েছে, এগুলোও কিন্তু মুড সুইংয়ের জন্য ডেফিনেটলি তাই। ওকে, তো আমরা একদম সাইন্টিফিক্যালি পুরো কমপ্লিটলি জানবো এবং এই ভিডিওটি সবাইকে তোমরা একটু শেয়ার করে দিতে করে সবাই জিনিসগুলো জানতে পারে। তো তার নিজের সাথে কি হচ্ছে, কেন ভালো লাগছে না, আমার কিছু ভালো লাগছে না, আমার মানে প্রচণ্ড অ্যাংজাইটি হচ্ছে, আমি পড়তে পারছি না ম্যাম, ঠিক আছে, এই জিনিসগুলো কি কারণে হচ্ছে এবং কি করে এইসবের থেকে আমরা মুক্তি পাবো। ঠিক আছে, দেখো তো ফার্স্টে আমরা দেখো আসি, এই জায়গাটাতে আসি, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের এই যে মাত্রা হ্রাস। ঠিক আছে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাত্রা দেখো এখানে কোন সময় হ্রাস হয়ে আছে, রজস্রাবীয় দশায়, তাই তো, রজস্রাবীয় দশায় ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাত্রা হ্রাস। কোন সময় দেখো, যেখানে যখন হচ্ছে ডিম্বাশয় মধ্যস্থ ক্রিয়া হচ্ছে, আস্তে আস্তে ফলিকিউলস পরিণত হচ্ছে, এই জায়গায় ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন খুব লো মাত্রায় আছে। ক্লিয়ার? আচ্ছা, তো ইস্ট্রোজেন, তো এই পয়েন্ট দেখো, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাত্রা হ্রাস আছে, কি হচ্ছে, এই সময় ডিম্বস্ফোটন মানে এই ডিম্বকটা আস্তে আস্তে পরিণতির দিকে যাচ্ছে। ঠিক আছে, তো ইস্ট্রোজেনের মাত্রা দেখতে পাচ্ছ, ইস্ট্রোজেনের মাত্রা যখন কম থাকার সময় কিন্তু মাত্রা কমলেই মানুষের মেয়েদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে মেজাজের কিন্তু পরিবর্তন হয়। যেমন ধরো বিরক্তি লাগে, অস্থিরতা লাগে, অস্বস্তি লাগে, বিষণ্ণতা, স্যাডনেস, অ্যাংজাইটি, এসব কিন্তু হয়। ঠিক আছে, তুমি খেয়াল করে বলবে, আমাকে জানাবে যে এইগুলো মিলছে কিনা। যখন পিরিয়ডস টাইম চলে, কত রজস্রাবীয় দশা, দেখো 12 বায়োলজি না হলে এই জিনিসটা বুঝতে পারবে না, বাট অন্য ক্লাস অ্যাটলিস্ট তোমার সাথে রিলেট করতে পারে, নিজের সাথে রিলেট করতে পারে মেয়েরা আর কি। ঠিক আছে, দেখো রজস্রাবীয় দশা 1 থেকে 5 দিন চলে। ঠিক আছে, সেই সময় কি হচ্ছে, সেই সময় মুড সুইংটা ঘটছে। ঠিক আছে, সেই সময় তুমি দেখবে যখন পিরিয়ডস চলে তখন প্রচণ্ড মুড সুইং হয়, প্রচণ্ড ক্রেভিংস হয়, আইসক্রিম খাবো, চকলেট খাবো, ওগুলো খাওয়া ভালো না, মাঝে সাঝে খাবে ঠিক আছে, বাট সবসময় খেতে যাও না, তাহলে কিন্তু পিসিওডির দিকে যাচ্ছ। ঠিক আছে, তো কী করতে হবে সেটাও বলবো, আমাকে খেয়াল করে বলো, এই যখন পিরিয়ডসটা চলে মুড সুইং হয়, তো প্রচণ্ড অ্যাংজাইটি হয়, কিচ্ছু ভালো লাগে না, এটা হয়তো, তো এটা কিন্তু এই সময়ের একটা লক্ষণ আর কি হলো। তো ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাত্রা হ্রাস, সেটা কিন্তু মুড সুইংয়ের ডেফিনেটলি কারণ। আচ্ছা, আর কি আছে দেখো, এছাড়াও দেখো আমাদের যে হ্যাপি হরমোন যেটাকে বলে কিনা সেরাটোনিন, তাই তো, সেরাটোনিন হরমোনও কিন্তু কি বলবো, ভালো মুড, খারাপ মুড, মানে ধরো মেজাজ, তারপরে হচ্ছে ক্ষুদানি, মানে বারবার খিদে পাচ্ছে কি, তুমি কি ভাত রুটি দিলে তুমি খাবে না, আমি চকলেট খাবো একটুখানি, হ্যাঁ একটুখানি লজেন্স খাবো, একটুখানি মিষ্টি খাবো, হ্যাঁ এই টাইপসের খিদাগুলো পাচ্ছে, তাই না। তো সেরাটোনিন কি করছে, পিরিয়ডসের সময় সেরাটোনিনের মাত্রা কমলে পিরিয়ডসের টাইমে এই রজস্রাবীয় দশায়, ঠিক আছে, এই রজস্রাবীয় দশায় এই টাইমটায় সেরাটোনিনের মাত্রা কিন্তু অনেক কমে যায়। হলো, সেরাটোনিনের মাত্রা অনেক কমে যায়, সেটা হচ্ছে ঘুম, মানে ক্ষুধা নিয়ন্ত্রণ ইত্যাদির ওপর প্রভাব বিস্তার
করে, ঠিক আছে, এবং মেজাজ আরও খারাপ, মুড দেখবে আরও খারাপ হয়ে যায়। দেখো এছাড়াও দেখো মুড সুইংয়ের অন্যান্য কারণের মধ্যে দেখো মানসিক চাপও হতে পারে। সাপোজ তোমার বিভিন্ন টাইপসের ফ্যামিলিগত চাপ হতে পারে, বিভিন্ন পার্সোনাল লাইফের চাপ হতে পারে, হ্যাঁ, পড়াশোনার চাপ হতে পারে, বা ভবিষ্যতের চিন্তা যে আমি ভবিষ্যতে কি করব, কি হবে আমার, আমি তো চেষ্টা করছি, আমার কি হবে, আমি তো একটা খারাপ পরিস্থিতিতে রয়েছে, আমি কি বেরোতে পারবো, এইসব চাপও কিন্তু তোমার হচ্ছে মুড সুইংয়ের কারণ কিন্তু হতে পারে, মানসিক চাপ, ঠিক আছে। এছাড়া দেখো পিরিয়ডসের টাইমে শারীরিক পরিবর্তন ঘটে। পিরিয়ডসের টাইমে তুমি একটু খেয়াল করবে, যারা মোটা হয়ে যাচ্ছ, তুমি অনেকে আমাকে বলে ম্যাম আমি তো ক্লাস 9 অবধি আমি তো ম্যাম রোগা ছিলাম খুব, হঠাৎ না 11-এ উঠে আমি প্রচণ্ড ভারী এবং মোটা হয়ে যাচ্ছে, আমার অস্বস্তি লাগছে, আমি কিন্তু সেরকম কিছু খাই না, ঠিক আছে, তবুও আমি মোটা হয়ে যাচ্ছি ম্যাম। তো কি মানে আমি ডায়েট চার্ট তো বলেছিলামই একটা, ঠিক আছে, তো সেটা ফলো করবে, যারা জানো না তারা কমেন্ট করে দিও, ওকে। সেটা তোমার পিসিওডি কমাতে সাহায্য করবে। তো দেখো এই যে সময়টা রজস্রাবীয় দশা, এই সময় কিন্তু মেয়েদের শরীরে কিছু পরিবর্তন হয়, মুড সুইং ইত্যাদি তো আছে। এছাড়াও দেখো যে শারীরিক পরিবর্তনগুলোর মধ্যে দেখো প্রচণ্ড তলপেটে ব্যথা হয়, এবং শরীর দেখবে ভারী ভারী লাগে, ফুলে ফুলে গেছো, দেখবে অন্য টাইপে তুমি যে জিন্স পরছো বা প্যান্ট পরছো বা জামা যাই পরছো, দেখবে কি অতিরিক্ত টাইট লাগছে, ঠিক আছে, অতিরিক্ত স্তনগ্রন্থি অতিরিক্ত ভারী হয়ে যায়, এই টাইমটাই কিন্তু হয়ে থাকে, সেটা হরমোনাল কারণে। আবার পিরিয়ডস কমপ্লিট হলে এই ভারীটা যে হলো, এই টাইমটায় যে ফোলা ভাবটা মানে ফ্যাট ইত্যাদি ব্যাপারটা হলো, নিরাময় দশা, যখন পিরিয়ড শেষ হয়ে গেলো তারপরে তুমি এক্সারসাইজ করো, ঠিক আছে, তুমি কিন্তু অ্যাডজাস্ট করে ফেলতে পারবে শরীরের ওয়েট, ক্লিয়ার। এই টাইমে যেটুকু বাড়লো তুমি আবার চকলেট ইত্যাদি না খেয়ে এক্সারসাইজ করো, হলো। তো এই মানসিক চাপটা, এই শারীরিক পরিবর্তনটাও এফেক্ট করছে। এবার আমি বলি যে তোমরা এই ব্যাপারগুলোর যখন ঘটবে কি করতে পারো। তোমরা নর্মালি দেখো যে বাচ্চারা তোমরা যারা আছো, হ্যাঁ, তো তোমরা কি করবে সেটা কিন্তু জানো না। নর্মালি জানো কি আমার চকলেট খেলে কমবে, তো ভোরে ভোরে চকলেট খাও, ভোরে ভোরে আইসক্রিম খাও। আবার বিভিন্ন যে রিলসগুলো ওসবে দেখায় যে মুড সুইংয়ের সময় কেউ চকলেট দিচ্ছে, করছে, তো ওগুলো খাচ্ছে, ওগুলো কিন্তু সলিউশন নয়। ওগুলো অত ওরকম চকলেট ওই সব মিষ্টি জাতীয় জিনিস খেলে সেটা কিন্তু পিসিওডির সমস্যা একটা টাইম পরে দিয়ে দেবে, মোটা হয়ে যাওয়া, পিসিওডি, বিভিন্ন হরমোনাল সমস্যা, বিভিন্ন কিছু দেবে। তো অ্যাকচুয়াল সাইন্টিফিক্যাল সমস্যা কি আছে, ঠিক আছে, এই সমাধান কি আছে, সরি, দেখো সাইন্টিফিক্যাল সমাধানগুলো আমি বলবো। আচ্ছা তোমরা একটু অবশ্যই কিন্তু তোমাদের প্রোফাইলে বিভিন্ন জায়গায় শেয়ার করে দিই, যাতে আরও যাদের এই সমস্যাগুলো আছে তারা যাতে সলিউশন পায়, এবং ছেলেরাও এটা দেখে অন্য কাউকে গাইড করতে পারবে যে হ্যাঁ, যে এই প্রবলেমগুলো নর্মাল, অ্যান্ড এইভাবে তোমরা কিন্তু এখান থেকে বাঁচতে পারো। তোমার ফ্যামিলির কাউকে, তোমার মা হতে পারে, দিদি হতে পারে, বোন হতে পারে, বান্ধবী হতে পারে, যে কোনো কাউকে তোমরা কিন্তু সমস্যার সময় শেয়ার করে দিতে পারো। এই ভিডিওটা প্রত্যেককে শেয়ার করে দিই, যাতে করে কি নিজেদের বুঝতে পারে। দেখো সায়েন্সের স্টুডেন্ট তোমরা যারা আছে তোমরা এগুলো জানতে পারছো, বাট আদার্সরা তো জানতে পারছো না। তোমাদের কিন্তু এটাও দায়িত্ব থাকে কি তোমার চারপাশের সহপাঠীদের এই সায়েন্টিফিক্যাল জিনিসগুলো জানিয়ে তাদেরকে সাহায্য করা, ঠিক আছে, তোমার বিদ্যাটাকে অন্তত সহপাঠীদেরকে বলে সাহায্য করা, ঠিক আছে। তো সবাইকে শেয়ার করে দিও ডেফিনেটলি। আচ্ছা দেখো, তো কি কি জিনিস তুমি এই সময় করতে পারো। প্রথমত হচ্ছে সঠিক খাবার গ্রহণ করা। কখনোই ওই সময় চাউমিন, ঠিক আছে, চাউমিন নিজেকে কন্ট্রোল, আমি খাবো না ওগুলো। চাউমিন খাচ্ছ, বাইরের ওগুলো উল্টোপাল্টা খাবার খাচ্ছ, ওগুলো কখনোই নয়। ভালো খাবার খেতে হবে, ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। কি এগুলো কোথা থেকে পাবো? ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, এটা তো আমার নিউট্রিশনের স্টুডেন্টরা মানে বলা উচিত, তাই না? আমার নিউট্রিশনের স্টুডেন্টরা কোথায়, তাদের তো বলা উচিত। বায়োলজিরাও বলতে পারবে, অসুবিধা নেই। কি আছে, বিভিন্ন টাইপসের মিনারেল জাতীয় খাবার, ভিটামিন জাতীয় ফল, তো ডেফিনেটলি একটা ফল, যে ফল আর কি তোমার কাছে অ্যাভেলেবেল আছে, লেবু হতে পারে, পেয়ারা হতে পারে, আপেল, মানে যেটা তোমার কাছে অ্যাভেলেবেল আছে তোমার এলাকায়, তোমার কাছে, সেটা তুমি খেতে পারো, ঠিক আছে। যারা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, দুধ, এছাড়া হচ্ছে তোমার দই। আমি তো বলেছি প্রত্যেককে, সে ছেলে হোক কি মেয়ে হোক, টক দই খাও, গরমে তো খুবই ভালো টক দই খাওয়া। তোমাদের একটা ড্রিঙ্কস আমি বলে দেবো, ওটা তোমরা করে রাখবে, বাড়ির থেকে নিয়ে যাবে, গ্লুকোজের পরিমাণও তোমাদের মিটবে, এছাড়াও এনার্জিও পাবে, শরীরে ঠান্ডা, ওটা আমি বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, তো টক দই অবশ্যই খাও, টক দই খাও, তারপর ডিম খাও, বাড়ির সুষম খাবারগুলো খাও, ঠিক আছে, ফল খাও, হ্যাঁ, দই খাও, এই টাইপসের খাবারগুলো খেতে হবে, মানে ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার।
ওকে, এবং সুষম খাবার গ্রহণ করা, নিয়মিত স্বাস্থ্যকর খাবার গ্রহণ। কি বলেছি, ডায়েট চার্ট তো আমি বলেই দিয়েছি, যারা জানো না কমেন্ট করে দিও ডায়েট চার্টের। হলো সুষম খাবার, সুষম আহার তোমার যেন ডায়েটে থাকে। তুমি শুধু নিউট্রিশন পড়ছো, বায়োলজি পড়ছো, দিয়ে তুমি খাতায় লিখছো, নাম্বার পাচ্ছ এবং শরীরকে খারাপ করে দিচ্ছ, তাহলে কিন্তু তোমার জ্ঞানবিদ্যা কিন্তু সেটা কিন্তু সম্পন্ন হলো কি হলো না কিন্তু, তাই না? তার জন্য কিন্তু তোমার টাইমে খাবার খেতে হবে। সকালে তুমি ঘুম থেকে উঠে অনেক বেলা অবধি পেট খালি রাখো, তারপর একবার খাবার খাওয়া, আবার অনেকক্ষণ খালি রাখা, আবার বেশি বেশি খাবার খাও, ওরকম না। বারবার খাবার খেতে হবে, অল্প অল্প খাবার খেতে হবে, এবং খাবারের মধ্যে সমস্ত কিছু থাকবে। অবশ্যই দুপুরের খাবারের মধ্যে তোমার স্যালাড থাকবে, শসা, পেঁয়াজ, গাজর, ওগুলো তুমি কেটে নিজেই নিতে পারো, তাই না? তাছাড়া দেখো বিভিন্ন শাক, ডাল সবই থাকবে, মাছ থাকলো বা মাংস থাকলো বা ডিম থাকলো, ঠিক আছে, সমস্ত সুষম আহার। এবার রাত্রিবেলাও টাইমে খেতে হবে। আমি দেখো তোমাদের রাত্রিবেলা পড়ার সময় 1টা পড়া শেষ হয় কখন, প্রায় 10টার সময় তোমাদের আমি ছেড়ে দিই যে তোমরা যাও খাবার খেয়ে আসো, আমিও খাবার খেয়ে নিই, ঠিক আছে। তারপর আবার 10:30টায় খাতা চেক হয়, কেন? তাহলে তো আমি একটানাই করতে পারতাম, তারপর তো আমিও রেস্ট পেয়ে যেতাম। কেন? কারণ তোমরা এরকম না কি তোমরা কোনো রোবট বা কিছু, তোমরাও মানুষ, সকলেই মানুষ, এবং শুধুমাত্র পড়াশোনা নয়, খাবার দাবার খেয়ে ঠিকঠাক করে সুস্থ স্বাস্থ্য এবং সুস্থ মস্তিষ্কও কিন্তু রাখতে হবে। সেটা কিন্তু টাইমলি খাওয়া দাওয়া করতে হবে। তো সেই ডায়েট চার্টটা যারা জানো না কমেন্ট করে দিও, হলো। এবং হচ্ছে নির্দিষ্ট সময় ঘুমাতে যাও। আমি তোমাদের বারবার করে ক্লাসে বলি তো যে টাইমলি ঘুমাতে যাবে। কেন? উদিনেসিস এবং স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া কিন্তু নির্ভর করছে শুক্রাণু উৎপাদন বলো, ডিম্বাণু উৎপাদন বলো, ইত্যাদি নির্ভর করছে। দেখো শুক্রাণু উৎপাদনের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে প্রবলেমগুলো বোঝা যায় না প্রথমে, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন সমস্যা দেখবে, হার্ট অ্যাটাক, বাচ্চা ছেলেদের হার্ট অ্যাটাক হচ্ছে, বাচ্চা মেয়েদের হার্ট অ্যাটাক হচ্ছে। কেন? বিভিন্ন হরমোনাল যে ইমব্যালেন্সগুলো হচ্ছে, দীর্ঘদিন শরীরে হচ্ছে, টেনশন, স্ট্রেস, চারিপাশের যে আমাদের মানুষরা রয়েছে ম্যাক্সিমাম নেগেটিভ মানুষ। তারা তুমি একটা ভালো কিছু করবে, তোমাকে নেগেটিভলি তোমাকে করবে, তোমাকে এমনভাবে করে দেবে যে তোমার মনে হবে না আমি কাজটা কিন্তু ভুল করছি, ভালো কাজটাকেও ভুল করছি মনে হবে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো এফেক্ট করছে তো সব কিছুই, তো সব চাপ, তো সেইগুলো কিন্তু করলে হবে না। রাত্রে টাইম মতো ঘুমাতে হবে। 1টা বাজলো, তোমরা জেগে আছো, এরকম করলে হবে না। 1টা আগে মানে মোটামুটি 12টার মধ্যে, সর্বোচ্চ 12টার মধ্যে তুমি ঘুমাতে যাও, শুয়ে পড়ো, মোবাইল দূরে রাখো, শুয়ে পড়ো, দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সাপোজ ধরো একদিন ফার্স্ট দিন তুমি শুলে, তোমার ঘুম আসলো না, কারণ তুমি তো সকালে অনেক বেলা অবধি মানে ঘুমিয়ে উঠেছো, ঠিক আছে, তোমার ঘুম আসলো না। যখনই ঘুম আসে ঘুমাও, সকালবেলা ওঠো, উঠতে ইচ্ছা করবে না, সকালে ওঠো, ঠিক আছে। সকালে যেই উঠলে তুমি তোমার কাজ করলে, এক্সারসাইজ করলে, যা করার করলে, সারাদিনটা কাটলো, ঠিক আছে। তারপরে আবার দেখবে রাত্রি, ওই দিনে রাত্রে কিন্তু অটোমেটিক ঘুম পেয়ে যাবে, কারণ তুমি রাতে আগের দিন ঘুমাওনি, পরের দিন সকালে উঠেছো, ঠিক আছে। অটোমেটিক ঘুম পেয়ে যাবে, তোমার স্লিপ সাইকেল যেটা তুমি ঠিক করে নেবে। কি বললাম, রাতে না ঘুমিয়েছো, ঘুম পাইনি সেদিনকে, তাও তবুও সকালে ওঠো, 7টার মধ্যে উঠে যাও, উঠে তোমার পড়াশোনা যা কাজ করতে থাকো, ঠিক আছে। সেদিনকে দেখবে অটোমেটিক তোমার রাতে আগে আগে ঘুম পেয়ে যাবে। তারপরে দেখবে পরের দিন অটোমেটিক ঘুম ভেঙে যাবে, তোমার স্লিপ সাইকেল অটোমেটিক ঠিক হয়ে যাবে। যারা বয়স্ক মানুষ দেখবে আছে, ঠাকুমা দিদা, তারা তো তারা কি অ্যালার্ম দিয়ে ওঠে? তারা দেখবে এমনিতেই উঠে যায়, তাদেরকে অ্যালার্ম দেওয়া লাগে না, তারা এমনি উঠে যাবে, ঠিক আছে। তো এটা করবে, ঘুমটা নিশ্চিত করো, টাইমলে ঘুমাও, কারণ রাত্রিবেলা 1টার পরে কিন্তু এই যে হরমোনগুলোর এত কিছু পড়লে আগের দিন, বা যারা এটা 12-এ উঠে তো পড়বে, সায়েন্সের যারা রয়েছে তারা এগুলো পড়ে তখন বুঝতে পারবে। আচ্ছা, তো ঘুমটা ঠিক করতে হবে। আর দেখো অবশ্যই তোমাকে কিন্তু ব্যায়াম করতে হবে, ডেফিনেটলি ব্যায়াম করতে হবে। ব্যায়াম ছাড়া কোনো, এই যে এই সময় পিরিয়ডসের টাইমে তুমি হালকা যোগা করতে পারো, বসে বসে হালকা নিঃশ্বাস প্রশ্বাসের যোগা, ঠিক আছে, সেটা তুমি কিন্তু করতে পারো, ক্লিয়ার। তারপরে এই টাইমটাতে যোগা অ্যান্ড হচ্ছে ব্যায়াম সবই করতে হবে, হলো। দেখো মুড সুইংটা মেনলি দেখবে হয় রজস্রাবীয় দশা, এই সময় পিরিয়ডস চলাকালীন হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দেখো ডিম্বাণু নিঃসরণ দশা, দেখবে পিরিয়ড, তোমার মনে হয় পিরিয়ড তো হয়ে গেল, আবার এই সময় আবার মাঝখানে এত মুড সুইং কেন হচ্ছে? এখন তো পিরিয়ডসের টাইম না, এটা সময় ডিম্বাণু নিঃসরণের সময়, ওভিলিউশন ফেজে কিন্তু মুড সুইং হয়, ঠিক আছে। তারপরে আবার দেখো প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন আবার নামতে লো হতে শুরু করেছে, মানে পিরিয়ডসের আগের টাইম, এই যে 29তম দিন, এই টাইমটাতে প্রাক রজস্রাবীয় দশা 28 থেকে। তো এই সময় কিন্তু আবার মুড সুইং হতে শুরু করবে, এবং রজস্রাবী দশা চলতে চলতে মুড সুইংটা থাকবে। তাহলে বুঝতেই পারছো, এই টাইমে মুড সুইং হয় রজস্রাবী দশা, এবং হচ্ছে ডিম্বাণু নিঃসরণ দশা তোমার মুড সুইং হয়, অ্যান্ড হচ্ছে এই পিরিয়ডস আসার আগে এই টাইমটায় মুড সুইং হয়। কেন? ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের এই হ্রাস বৃদ্ধি, হলো। তো আর একটা জিনিস হচ্ছে শারীরিক কার্যকলাপ, মানে হচ্ছে ব্যায়াম করবে, এক্সারসাইজ করবে, যেগুলো আর কি তোমার কাছে লাভদড়ি কিনে আনো,
আজকেই লাভ দড়ি কিনে আনো, লাভ দড়ি কিনে এনে লাভ দড়িটা লাফাও, ওটা অনেক উপকার হবে। যারা হাঁটতে যাও হাঁটো, বা যাদের সামনে মাঠ আছে সুবিধা আছে দৌড়ে আসো না সকালবেলা 1 পাক, এগুলো ভীষণ জরুরি। শুধু পড়াশোনা করতে গেলে পড়াশোনা হবে না, তোমার চারিদিকে বিভিন্ন কিছু তোমার উপর প্রভাব বিস্তার করছে। মেবি তোমাদের কাছে প্রশ্ন সবার সমান, কিন্তু লাইফ কি সবার সমান? সবার কিন্তু সমান না, তাই না? চারিপাশের কত প্রবলেমগুলো তোমরা ফেস করো, সেগুলো তো তোমরা না তো কাউকে বলতে পারো, না তো সেটা কেউ তোমাকে অ্যাকসেপ্ট করবে, বলবে এটা তো আমাদের সময় হতো। ঠিক আছে, সেটা নয়। একটা বাচ্চা বা কেউ প্রবলেম ফেস করছে, সেটা অবশ্যই সহানুভূতির চোখে দেখাটা উচিত এবং তাকে সঠিক পরামর্শ দেওয়াটা উচিত। কিন্তু সেটা কিন্তু তার সংখ্যা, তার লোকের সংখ্যা কিন্তু খুব কম বর্তমান সমাজে। ম্যাক্সিমাম মানুষ তাদের নেগেটিভিটি, মানুষকে জাজ করার নেগেটিভিটিতেই ভর্তি। সেটা কিছু করার নেই, আমাদের তাদের থেকে একটু দূরে থাকতে হবে, কারণ তাদেরকে কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না। ওকে, তো লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে নিজেকে সময় দাও। এই যে যেই জিনিসগুলো বললাম, নিজেকে সময় দাও। তুমি এমন চারপাশের বন্ধুদের মধ্যে রয়েছো, বান্ধবীদের মধ্যে, তারা অল টাইম নেগেটিভ, তোমাকে জাজ করে, এটা কেন, এই তোর পোশাকটা এরকম কেন, তোর জুতোটা এরকম কেন, তুই এরকম কেন, হ্যান ত্যান। ওদের থেকে আস্তে আস্তে দূরে থাকো, নিজেকে সময় দাও, নিজের সাথে সময় কাটাও, নিজেকে জিজ্ঞেস করো তোমার কি কি ভালো লাগে, তুমি নিজেকে কীভাবে পরিবর্তন করতে চাও। ওদের পছন্দ হওয়ার জন্য না, নিজের পছন্দ হওয়ার জন্য। কি করতে চাও? ওয়েট লস করতে চাও? তাহলে কি কি করা উচিত সেই রাস্তায় যাও। ঠিক আছে, নিজের পছন্দ হওয়ার জন্য। তুমি যদি অন্য কারোর পছন্দ হওয়ার জন্য যাও, অন্য কারোর পছন্দ তো চেঞ্জ হয়ে যাবে, তখন কি তুমি আবার নিজেকে চেঞ্জ করবে নাকি? না, নিজের পছন্দ হওয়ার জন্য, নিজেকে নিজের কীরকম হলে ভালো লাগবে নিজেকে কল্পনা করো। তুমি ডক্টর হয়ে গেছো, তোমার গলার টেথোস্কোপ ঝুলিয়ে, তুমি জাস্ট নিজেকে কল্পনা করো, নিজেকে এঁকে ফেলো, নিজেকে সময় দাও, নিজের যেটা ভাল লাগে সেটা করো। তোমার গান করতে ভাল লাগে, তোমার ছবি আঁকতে ভাল লাগে, তোমার যা ভাল লাগে তুমি সেটা করো। ঠিক আছে, বই পড়ো, গল্পের বই পড়ো। ঠিক আছে, ধরো জন্মদিনের টাকা জমালে বা বিভিন্ন কিছু গল্প বই কিনে আনো। এখন তো অনলাইনে পাওয়া যায়, তোমরা তো যথেষ্ট ভালো পারো অনলাইনের এগুলো, তো সেইগুলো এনে সেগুলো পড়ো। দেখবে উপন্যাস, গল্প এগুলো ভালো অনেক, অন্তত মানুষের থেকে নেগেটিভ বা টক্সিক মানুষের সাথে সময় কাটানোর থেকে তো ডেফিনেটলি ভালো। ওকে, তো নিজের পছন্দের কাজগুলো করো। ওকে, এগুলো করো, ব্যাস এগুলো মোটামুটি করলেই হবে। কি বললাম দেখো, প্রথমত হচ্ছে স্ট্রেস কমাও। যে যা করছে করুক, যে যা বলছে বলুক, তোমার সেটা দরকার নেই। স্ট্রেসটা কমাও। ঠিক আছে, এক্সারসাইজ করো, ধ্যান, যোগা ইত্যাদি করো, সুষম খাদ্য গ্রহণ করো, সুষম ঘুম, মানে 1টার পরে কেউ জেগে থাকবে না। ঠিক আছে, শারীরিক কার্যকলাপ, নিয়মিত ব্যায়াম করো এবং নিজের সাথে সময় কাটো। তুমি কি যাচ্ছ নিজেকে জিজ্ঞেস করো, নিজের থেকে শুনতে চেষ্টা করো। অন্যর কথা তো শোনার তোমার দরকার নেই, অন্যকে বলারও দরকার নেই। ক্লিয়ার? আশা করছি তোমরা যে জিনিসটা জিজ্ঞেস করছিলে, শুধু পড়াশোনা নয়, পড়াশোনার বাইরেও, পড়াশোনার মধ্যেই এটা তোমাদের সিলেবাসে নেই, এই জিনিসটা তো সাইকোলজিক্যাল বিষয়, বায়োলজিরই একটা পার্ট। ওকে, তো আশা করছি তোমরা উপকৃত হলে অবশ্যই ভিডিওটা তোমার বন্ধুবান্ধবদের মধ্যে, সবার মধ্যে শেয়ার করে দিও। সর্বোপরি যখন তোমার বন্ধুর কোনো এরকম মানে মানে পিরিয়ডস বা ইয়ে চলছে, তাকে একটু জিজ্ঞাসা করো তোর পেটে ব্যথা করছে, বা তোর পেটে ব্যথা করছে না, এখন কেমন আছিস। এই কথাগুলো কিন্তু অনেকটা মানে একজন মানুষকে রিলিফ দেয়। অবশ্যই তারও উচিত তোমাকে জিজ্ঞেস করা। ঠিক আছে, এটা তুমি করতে পারো তোমার দিক দিয়ে, এক্সপেকটেশন না রেখেই। আর এটা শেয়ার করে দিতে পারো তোমার ফেসবুক, হোয়াটসঅ্যাপে, বা তুমি নিজেও শেয়ার করে রাখতে পারো কোথাও, যাতে করে কি আবার দরকার হলে তুমি এই ভিডিওটি দেখতে পারো যে কেন কি হচ্ছে, এবং তুমি জানতে পারো হ্যাঁ এই সময় আমার এই কারণে মুড সুইং হয়। ঠিক আছে, এই সময় আমি দরকার নেই আমার কারোর সাথে বেশি কথা বলার। ঠিক আছে, কেউ তোমাকে বুঝবে না তোমার কেন হচ্ছে, তোমাকে কিন্তু জাজ করা হবে তুই এরকম মানে এতটা জেদি, এতটা হ্যান ত্যান, তো ছেড়ে দাও। এবং এই সময় তোমার হচ্ছে, তো তোমাকে বুঝবে না মানুষ, কি দরকার আছে মানুষের কাছে নিজেকে এক্সপ্লেন করো, নিজেকে নিজে বোঝার চেষ্টা করো। ওকে, আর আমাদের সমস্ত ক্লাসের অনলাইন টিউশন ক্লাসে ভর্তি চলছে। যারা যারা ভর্তি হতে চাও, এই যে নম্বরটা দেওয়া আছে, ঠিক আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে ভর্তি হয়ে যেও। ঠিক আছে, সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা অনলাইন টিউশন ক্লাস করছে প্রতি বছর। ম্যামের স্টুডেন্টরা এতটা ভালো এক্সাম দেয়, কি এমন বই পড়ে। আমি একটু স্টুডেন্টদের আমি তোমাদেরকে দেখাই, এক সেকেন্ড, একটু ক্যামেরাটা, আচ্ছা আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো, তোমরা যে কোনো বই থেকে কিন্তু পড়তে পারো, মেনলি হচ্ছে কনসেপ্টটাকে তোমাদের বুঝে পড়া। আমি দেখাই, একটু দাঁড়াও, ভিডিওটাকে করে নিই। দেখো, এই স্পারমাটোজেনেসিস ক্লাসটা গতদিন হয়েছিল। ঠিক আছে, পুরো কনসেপ্ট কিন্তু আমি বোর্ডে বুঝিয়ে দিচ্ছি, এবং ওরা কিন্তু এই বোর্ড থেকেই নোট করছে, এবং বলে দেওয়া হচ্ছে যে এই জিনিসগুলো নোট করো। এবার যখন এটা ওদের ক্লাসটা আমি বুঝিয়ে দিলাম, তারপর যখন ওদের আমি এমসিকিউ জিজ্ঞেস করছি, দেখো ওরা কিভাবে উত্তর দিচ্ছে। এক সেকেন্ড আমি তোমাদের দেখাই। আচ্ছা, একটা কোশ্চেন করি। ঠিক আছে, একটা কোশ্চেন করছি।
প্রাথমিক স্পার্মাটোসাইটগুলি কোন প্রক্রিয়ায় গৌণ স্পার্মাটোসাইটে পরিণত হয়? মিওসিস 2, মিওসিস 1, স্পার্মাটোজেনেসিস 1, মিওসিস 1, মিওসিস 1, তাই তো? তাহলে সবার কাছে কনসেপ্ট ক্লিয়ার। আরেকটা কোশ্চেন করি। আচ্ছা, তোমরা দেখলে আমি কিন্তু অপশান ঠিক করে বলতে পারলাম না, ওরা কিন্তু উত্তর মানে বলার আগে ওরা কিন্তু উত্তর দিয়ে দিল। কি করে? কারণ কনসেপ্টটা জাস্ট বোঝানো হয়েছে তখনই কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। ঠিক আছে, কনসেপ্ট যদি তোমরা বুঝে ফেলো তোমরা যে কোনো এমসিকিউর উত্তর কিন্তু দিতে পারবে। ঠিক আছে, বইটা বড় ম্যাটার করছে না, তুমি যে কোনো রাইটারের টেক্সট বই নিতে পারো। তোমার সিলেবাস মানে টেক্সট বই যেটা, তার সিলেবাস কিন্তু গভর্নমেন্ট যে ওরিয়েন্টেড যে সিলেবাস সেটাই টেক্সট বইতে থাকে। তো সেই যে সিলেবাসগুলোর সব কিছু একই থাকবে, আলাদা খুব একটা কিছু থাকবে না। তারপর প্র্যাকটিস, সেটা তুমি যেখানেই যা পড়ো প্র্যাকটিস সেটা তোমাকে করতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে এরকম শর্ট নোট করতে হবে, কনসেপ্ট বুঝে তোমায় নোট করতে হবে। ঠিক আছে, তারপর সেটা তোমাকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে, এবং তুমি যে নোট করলে সেটা টিচারকে চেক করতে হবে। তোমরা নিজেরাই দেখছো যে কোশ্চেন জিজ্ঞেস করার আগে এরা স্টুডেন্টরা কিন্তু বলে দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে 12-এর, বাট 11-এরও সেম। কোশ্চেন জিজ্ঞেস করার আগে স্টুডেন্টরা বলে দেয়। ঠিক আছে, মানে সরি, কোশ্চেন জিজ্ঞেস করার আগে নয়, কথাটা ভুল হলো বলতে, অপশান দেওয়ার আগে কিন্তু ঠিকঠাক অপশান আমি দিয়ে থামতেও পারছি না, তার আগে ওরা বলে দিচ্ছে। এবং অনেক কোশ্চেনটা মানে অপশান দিতে যাবো তার আগে ওরা বলে দিচ্ছে। ঠিক আছে, যদি তোমার ভালো করে বোঝা থাকে তুমি কিন্তু ওই সিনেমার যে কোশ্চেনের মতোই তুমি কিন্তু বুঝে যাবে। তো প্রত্যেকে যে বই দিয়েই খুশি পড়ো, টেক্সট বই পড়ো, কনসেপ্ট বুঝে পড়ো এবং খাতায় নোট করে পড়ো। ঠিক আছে, এটা তোমরা করো। এবং তোমরা অনেকে আছো যারা কিনে এটা ভাবো যে টপাররা মনে হয় 2-3টা বই কেনে। ঠিক আছে, এখানে বহু স্টুডেন্টরা যারা কিন্তু 99-100 নাম্বার মাধ্যমিকে পেয়ে এসেছে, 35-এ 35 অনেকেই আছে যারা কিনা ফার্স্ট সেমিস্টারে পেয়েছে। ঠিক আছে, সেকেন্ড সেমিস্টারেও পাবে, 12-এও ভালো রেজাল্টই করবে। কেন? তারা কিন্তু পড়াশোনাটা কনসিস্টেন্সিটা তাদের মধ্যে রয়েছে। ঠিক আছে, এবং তোমরা যারা দেখছো তোমরাও কনসিস্টেন্সি বজায় রেখে পড়ো এবং পড়াশোনাটাকে যত্ন করে করো। এবং যেটা আমি বলছিলাম যেটা হচ্ছে কিনা, তোমরা এটা ভাবো কি মানে টপার স্টুডেন্টরা 5-7টা বই কিনে ফেলে। অ্যাকচুয়াল সেটা একদমই ভুল কনসেপ্ট। টপারদের কাছে 1টা কি 2টো বই থাকে। ঠিক আছে, টিচার যেরকমভাবে লিখিয়ে দেয় কনসেপ্ট বুঝিয়ে যায়, সেটা ওরা হচ্ছে আরও নিজের বই থেকে কিছু ইনফরমেশন নিয়ে সেটার কিন্তু খাতায় নোট করে। খাতা তাদের থাকে, নোট খাতা তাদের থাকে, এবং ওই যে খাতাটাকে বারবার করে পড়ে। একটা বই কিনলে ওইটাকে পুরো পড়ে 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 একদম মানে নখদর্পণে এসে যায়। ওকে যদি জিজ্ঞাসা করা হয় কোন ওই টপিকটা কোন পাতায় আছে, ও কিন্তু বলে দেবে ওইটার পরে ওইটা আছে, ওইটার পরে ওইটার আগের পাতায় ওটা আছে, পুরো বলে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে টপার এবং হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্টের মেন ডিফারেন্স। অ্যাভারেজ স্টুডেন্টরা 2-3টে বই কিনে ফেলে, বাট কোনোটাকেই ভালো করে পড়ে না। ঠিক আছে, বাট টপাররা একটা বই কিনলেও ওটাকে খুব খুঁটিয়ে পড়ে। তো তুমি যে কোনো টেক্সট বই নিতে পারো, সেটাকে খুব খুঁটিয়ে পড়তে পারো। আমি কোনো কিছু বাধা ধরা বলে দিই না যে এই বই কিনতে হবে, কারণ আমি তো তোমাদের সবই নোট দিয়ে দিই, তো তোমাদেরকে খাতায় নোট করতে হবে। আর দেখো, আমাদের অনলাইন টিউশন ক্লাস চলছে, 11, 12, ক্লাস 10 সমস্ত ক্লাসেরই ক্লাস চলছে। ঠিক আছে, বায়োলজি, লাইফ সায়েন্স, ইভিএস, নিউট্রিশন, কীভাবে ক্লাস হয় 11-12টা আমি দিয়ে দিচ্ছি। আর তোমরা বাংলাতে বিজ্ঞান নম্বরের সাথে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, যোগাযোগ করে তোমরা ভর্তি হতে পারো। আর ডেসক্রিপশন থেকে আগে দেখে নেবে আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট, রিপ্লাই, রিভিউ কী আছে, কীভাবে এখানে ক্লাস হয় সব দেখে নেবে। এটা অনলাইন ক্লাস হলে অনলাইনের মতো পড়ানো হয় না। ঠিক আছে, তোমাদের প্রত্যেক দিনের খাতা চেকিং, প্রত্যেক দিনের তোমাদের ডাউট ক্লিয়ার। ঠিক আছে, তোমার যা ডাউট সচরাচর তুমি পাঠিয়ে দিতে পারবে। তুমি যদি বাড়িতে একটা টিচার রেখে পড়ো, যেরকমভাবে তুমি গাইড পাবে সেমভাবে সিমিলারভাবেই কিন্তু আমাদের স্টুডেন্টদের সেমভাবে গাইড করার জন্য প্রচুর স্টুডেন্ট আমাদের নেওয়া হয় না, একটা লিমিটেড স্টুডেন্ট। এবং কারণ কি, তাদের খাতা চেকের ব্যাপার আছে, খাতার মধ্যে কী লিখে রাখছে স্টুডেন্ট ভুলভাল সেটা না চেক করলে তো হবে না। ওই জন্যে আমরা লিমিটেড স্টুডেন্ট নিই, সিট খুব অল্প আছে। তোমরা যোগাযোগ করে নিও, যদি মনে হয় তাড়াতাড়ি ভর্তি হয়ে যেও। আমি দিয়ে দিচ্ছি কীভাবে কী আছে। তোমাদের হচ্ছে মাত্র 350 টাকা প্রতি মাসে, মাত্র। এত কমে এইভাবে কোথাও তুমি পাবে না। পুরো একটা বাড়ির টিচার রেখে পড়লে যেভাবে গাইড পাবে সেভাবে তুমি কমপ্লিটলি। আমি বলে দিচ্ছি কিভাবে এখানে পড়াটা হয়। আর হচ্ছে ক্লাস 12 থার্ড সেমিস্টার, ঠিক আছে, তোমাদের হচ্ছে মাত্র 450 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এবার একবারে নিয়ে নিলে অনেকটা কম হয়ে যাচ্ছে। ওকে, বাংলাতে বিজ্ঞান নম্বরটা তো দেওয়াই রয়েছে, তোমার যদি প্রয়োজনে যোগাযোগ করে এবার কীভাবে পড়াটা হয় সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের এখানে কীভাবে পড়ানো হয়। ফার্স্টে তোমাকে বোর্ডে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া, দেখে নিচ্ছ অনলাইন ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ছেলেমেয়েরা ক্লাস করছে। ঠিক আছে, ফার্স্টে কমপ্লিট তোমাকে বোর্ডে
বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবার এখান থেকে তুমি তোমার পেইড গ্রুপে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি ওদের পেইড গ্রুপে কীরকম কী আছে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ক্লাস 11-এর যে ব্যাচটা রয়েছে। ঠিক আছে, দেখো অলমোস্ট এখানে কিন্তু আসন সংখ্যা পূর্ণ রয়েছে। ঠিক আছে, অলমোস্ট আসন সংখ্যা পূর্ণ রয়েছে। তোমরা যদি এখনই যোগাযোগ না করো তোমরা হয়তো বা পাবে না। ওকে, যাদের যাদের মনে হচ্ছে আমি ভর্তি হব চিন্তাভাবনা রয়েছে তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবে, কারণ খাতা চেকিংয়ের ব্যাপার রয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কীভাবে কি হয় আমি একটু দেখিয়ে দিই। দেখো সাথে সাথে কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাবে ক্লাসের পরে। তোমরা দেখতেই পাচ্ছ, সাপোজ চলন গমন অধ্যায়টি পড়ানো হয়েছে বোর্ডে, ক্লাসটি বোঝানো হয়েছে, সাথে সাথে কিন্তু তার পিডিএফ দেওয়া হয়েছে এবং কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, আমি এটা ওপেন করছি। তো দেখো এই যে পিডিএফ দেওয়া, কোশ্চেন অ্যান্সার দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক করে সাবমিট করে দিতে হবে। ঠিক আছে, এবং পরের দিন আবার ক্লাস হবে, নতুন টপিক, এবং ক্লাসের পরে প্রত্যেকের হোমওয়ার্ক কিন্তু চেক হয়। এটা পুরো চ্যাপ্টারের বুঝতে পারছো এই কটা কোশ্চেন। কনসেপ্ট ফার্স্টে বোঝানো হয়েছে, সব তো পড়তে হয় না, অল্প কিছু কোশ্চেন অ্যান্সারই রেডি করতে, বাট কনসেপ্ট পুরো বুঝতে হয়। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি খাতাটা কীরকম চেক হয়। দেখো এই যে খাতা চেকিং, যদি তুমি অন করো, দেখো প্রত্যেকটা ছেলে মেয়ের কিন্তু ধরে ধরে খাতা চেকিং এবং কি ভুলভ্রান্তি আছে প্রত্যেককে বলে দেওয়া হয়। কেউ যদি অনুপস্থিত থাকে তারটাও কিন্তু রেকর্ডে পাঠিয়ে দেওয়া হয়। ওকে, এবং হচ্ছে দেখো এটা তো হোমওয়ার্ক খাতা চেকিং, এবং চ্যাপ্টার শেষ হলে হচ্ছে লাইভে মক টেস্ট নেওয়া হয়। তোমরা দেখতেই পাচ্ছ লাইভে সব ছেলেমেয়েরা কিন্তু মক টেস্ট দিচ্ছে। প্রত্যেকটা ছেলে মেয়ে যারা ব্যাচে পড়ে লাইভে বসে মক টেস্ট দিচ্ছে। দেখো সামনের বৃহস্পতিবারও একটি মক টেস্ট রয়েছে, এবং আগেরও মক টেস্ট ছেলেমেয়েরা দিয়েছে, এবং মক টেস্ট দেওয়ার পরে সাথে সাথে তাদের খাতা তাদের সামনেই চেক হয়। ঠিক আছে, দেখে নিতে পারছো সমস্ত এখানে। দেখো সব ছেলেমেয়েরা এক্সাম দিয়েছে, প্রত্যেকের দেখো নাম্বার রয়েছে। ওকে, অসংখ্য ছেলেমেয়ে যারা এক্সাম দিয়েছে প্রত্যেকের নাম্বার রয়েছে। তো কিভাবে ক্লাস আমি বলে দিলাম, ফার্স্টে বোর্ডে বুঝিয়ে দেওয়া হয় কনসেপ্ট, তারপর সেটার পিডিএফ তোমরা কোশ্চেন অ্যান্সার পেইড গ্রুপে পেয়ে যাবে। ওকে, সেটা তোমাকে হোমওয়ার্ক করে খাতা সাবমিট করে দিতে হবে। এখন এমসিকিউ বেস শর্ট নোট সাবমিট করতে হবে, এবং সেটা আবার চেক করে দেওয়া হবে, প্রত্যেকের খাতা চেক হবে। সাপোজ তুমি অনুপস্থিত থাকলে তোমার কিন্তু রেকর্ড ক্লাসে থাকবে। ওকে, এবং হচ্ছে তোমার টপিক শেষ, লাইভে মক টেস্ট, এবং লাইভেই তোমার খাতা চেক লাইভে বলে দেওয়া হবে। দেখো আমাদের এখানে ভর্তি হতে হবে তার কোনো মানে নেই, আমাদের এখানে কীভাবে পড়ানো হয় তোমাকে বলে দিলাম। তোমার যদি মনে হয়, দেখো একদম আমাদের অনলাইনের মতো পড়ানোই হয় না, অফলাইনের বাড়ির টিচারও তোমাকে এভাবে করাবে না, যেটা আমার ছাত্রছাত্রীরাই বলছে। আমি দিয়ে দিচ্ছি সবার রিপ্লাই রিভিউ দিয়ে দিচ্ছি, সব দেখে নেবে, তারপরে যদি মনে হয় ভর্তি হবে। এবং তোমার যদি মনে অন্য কোথাও ভর্তি হবে, এইভাবে যদি তোমার প্রসেসে ক্লাস হয়, ডেফিনেটলি অন্য সাবজেক্টগুলো এইভাবে পড়া উচিত, নইলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না, ভালো করে শিখতেও পারবে না। তোমরা ডেফিনেটলি বায়োলজি, ইভিএস, নিউট্রিশন তোমরা ভর্তি হতে পারো। তো তন্দ্রিমা হচ্ছে সেকেন্ড সেম নিয়েছিল, তারপরে ও পুরো থার্ড সেমটাই নিয়েছে। ও কী বলছে, থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন। আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম, কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না। বায়োলজি নিয়ে ভয়ে আছি, তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি। কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না। যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন, থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, থার্ড সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে। ঠিক আছে, এবং হচ্ছে ঠিক আছে, দেখো তন্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে। ঠিক আছে, এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। আপনি এত কেয়ারিং কেন, প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন। আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম, আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ বেসিসই হয়েছিল, আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি। ঠিক আছে, তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে, কত কী ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো আচ্ছা, নূর মাধ্যমিক জীবনবিজ্ঞানেও 100তে 100 পেয়েছিল, এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35 পেয়েছিল। ঠিক আছে, কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আচ্ছা,
আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35 আউট অফ 35 এটাই পেয়েছে। ফর সেইং দিস ইট টেক্স সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইউর মোটিভেশন অ্যাজ টিচিং মেথডস। আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি সেগুলো 11-এ পড়িনি বাট 10-এ পড়েছিলাম। দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো, যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না। অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ। ঠিক আছে, তো এটা হচ্ছে নূরের রিপ্লাই। ঠিক আছে, কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, এটা কৃষ্ণার রিপ্লাই। কৃষ্ণা কি বলছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যি আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন। ঠিক আছে, দেখো স্নেহা কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিলো। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যি আপনার পড়ানো খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়। ঠিক আছে, সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো এমসিকিউ কমন ছিল। ঠিক আছে, কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও, ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবে পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে। ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না, ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা, রূপসা কি বলছে, ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্নজন বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে, ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করিয়েছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি। ঠিক আছে, অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে, ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে। প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটু এখানেই বলে দেই যে তোমাদের ক্লাস 11-এর থার্ড সেমের তোমাদের বেতন কি আছে একদম কমপ্লিটলি আমি বলে দেবো, এবং কীভাবে ক্লাস হয়, এবং শেষে আমি দেখিয়ে দেবো যারা ফার্স্ট সেম পরীক্ষা দিয়েছে তাদের রিপ্লাই কী আছে। ঠিক আছে, কীভাবে এখানে কীরকম ক্লাস হয় সেটা ছাত্রছাত্রীদের মুখ থেকেই তোমরা শুনে নিতে পারবে, অন্য ক্লাসের সাথে তুলনা করলে হবে না। ঠিক আছে, দেখো বায়োলজি তোমাদের মান্থলি ক্লাস মাত্র 450 টাকা প্রতি মাসে। ঠিক আছে, তোমাদের 1 বাই 1 প্রত্যেককে গাইড করা হয়, প্রত্যেকটা 1 বাই 1 আমি বলে দিচ্ছি। নিউট্রিশনে হচ্ছে 300, মাত্র 300 প্রতি মাসে। ঠিক আছে, ইভিএস মাত্র 250 প্রতি মাসে থার্ড সেমের। ঠিক আছে, এবার দেখো নিউট্রিশন বা ইভিএসের এগুলোর কোনো কোর্স নেই। ঠিক আছে, কোর্স মানেই হচ্ছে একবারে নিলে অনেকটা কম পড়ে যায়, তো এগুলো তো এমনিই কম, এগুলো আর কোর্স নেই কিছু। ঠিক আছে, তবে যারা ব্যাচের স্টুডেন্ট রয়েছে তারা কথা বলে নিয়ে তাদের সাথে আলাদা, যারা পুরনো আমার স্টুডেন্ট তাদের জন্য আলাদা ব্যাপার রয়েছে। ঠিক আছে, বাট এটার কোনো কোর্স নেই। বাট বায়োলজি যদি তুমি নাও একবারে, বায়োলজি কিন্তু তোমার একটা মাসের পুরো বেতন ফ্রি হয়ে যাবে এবং ভর্তি ফ্রি হয়ে যাবে। ওকে,